তো বন্ধুরা, আমি পূজা আজ তোমাদের জন্য একটি নতুন উপন্যাস নিয়ে হাজির হলাম। উপন্যাসটির নাম হলো হুমায়ুন আহমেদের অপেক্ষা। অপেক্ষা উপন্যাসটি প্রকাশিত হয় 1997 সালে ডিসেম্বর মাসে আফসার ব্রাদার্স থেকে। লেখক উপন্যাসটি উৎসর্গ করেছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী গানের পাখি ফিরোজ বেগমকে। আশা করছি তোমাদের এই উপন্যাসটি ভালোই লাগবে। তো চলো শুরু করি। সুরাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে তার ছেলের দিকে। ছেলের নাম ইমন, বয়স 5 বছর 3 মাস। মাথা ভর্তি কোঁকড়ানো চুল, লম্বাটে ধরনের মুখ। মাঝে মাঝে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলগাল দেখায়। আজ দেখাচ্ছে। ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আছে। ভুরু কুঁচকানোর এই বদ অভ্যাসটা সে পেয়েছে তার বাবার কাছ থেকে। ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভুরু কুঁচকে ফেলেন। সে কুঁচকানো ভুরু সহজে মসৃণ হয় না। সুরাইয়া বলল, ইমন একটা কাজ করো তো, আমার শোবার ঘরে যাও, ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো। ইমন বলল, কেন? আমি যেতে বলেছি এই জন্য যাবে। সব কিছুতে কেন কেন করো না তো। ইমন সরু গলায় বলল, সব কিছুতে কেন কেন বললে কি হয়? সুরাইয়া বিরক্ত হয়ে বলল, খুব খারাপ হয়। বড়রা কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয়। তোমাকে আয়নার সামনে যেতে বলেছি, তুমি যাও। আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে, মনে থাকে যেন। হাসলে কি হবে? হাসলে খুব মজার একটা ব্যাপার হবে। ইমন আয়নার দিকে যাচ্ছে, খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না। আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না। বড়রা যে প্রায় অর্থহীন কথা বলে এই সত্য সে ধরতে শুরু করেছে। ইমন আয়নার সামনে গেল, ঠোঁট টিপে ভুরু কোচকে নিজের দিকে তাকিয়ে রইল। মা হাসতে বলেছে, না হাসলে মজার কিছুই ঘটবে না। কাজেই সে সামান্য হাসলো, এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁকা হলো না। মজার কিছুই ঘটল না, ঘটবে না তা সে জানতো। বড়রা ছোটদের ভুলাবার জন্য মিথ্যা কথাও বলে। ইমন আয়নার সামনে থেকে সরে গেল, রওনা হলো দাদির ঘরের দিকে। মিথ্যা কথা বলায় মায়ের কাছে আর যেতে ইচ্ছা করছে না। সে ঠিক করলো মায়ের সামনে দিয়েই যাবে দাদির ঘরে, তবে মায়ের দিকে ফিরেও তাকাবে না। শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানোয় মায়ের উপর তার রাগ লাগছে। সুরাইয়া মিথ্যা কথা বলেনি। ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসতো তাহলে সত্যিই মজার একটা ব্যাপার ঘটতো। ইমন দেখতে পেত তার সামনের পার্টির একটা দাঁত পড়ে গেছে। সামান্য একটা দাঁত পড়ে যাবার জন্য তার চেহারা গেছে পাল্টে, তাকে চেনাই যাচ্ছে না। সুরাইয়া আগ্রহ নিয়ে বারান্দায় অপেক্ষা করছে। এই বুঝি ছেলের বিকট চিৎকারে শোনা যাবে, মা আমার দাঁত পড়ে গেছে, মা আমার দাঁত পড়ে গেছে। সেরকম কিছুই হলো না। ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল। মায়ের সামনে দিয়ে যাচ্ছে অথচ সে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সুরাইয়া ডাকলো, এই বেটা এই। ইমন মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাস করে ঢুকে গেল দাদির ঘরে। সুরাইয়ার মনটা খারাপ হয়ে গেল। এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে? রোবট মানব, কোনো কিছুতে কোনো আগ্রহ নেই, কৌতূহল নেই, বিস্মিত হবার ক্ষমতা নেই। প্রথম দাঁত পড়া যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা, অথচ ইমন কেমন নির্বিকার। দাদির ঘরে ঢোকার আগে ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো। ছোট চাচাকে তার বেশ ভালো লাগে। ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না। ছোট চাচার ঘরের দরজা খোলা। তিনি ইমনকে দেখে ডাকলেন, এই যে মিস্টার স্ট্রংম্যান, শুনে যা। ইমনের তখন আর ঘরে ঢোকার ইচ্ছা করলো না। সে রওনা হলো দাদির ঘরের দিকে। ইমনের ছোট চাচা ফিরোজ ঘর থেকে বের হলো। সুরাইয়ার কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল, ভাবি একটু চা খাওয়াও তো। ফিরোজের বেশ কয়েকদিন থেকে জ্বর চলছে। তার চোখ লাল, শেভ করছে না বলে খোঁচা খোঁচা দাড়িতে তাকে ভয়ানক লাগছে। অসুখ বিসুখে তাকে খুব কাবু করে। এই কদিন জ্বরে সে শুকিয়ে চিমসা হয়ে গেছে। সুরাইয়া বলল, তোমার জ্বরের অবস্থা কি? জ্বরের অবস্থা জানি না ভাবি, আমার জলবসন্ত হয়েছে বলে মনে হচ্ছে। শরীরে গোটা গোটা কি যেন উঠেছে। বলো কি, চিকেন পক্স হয়েছে? ফিরোজ হাসি মুখে বলল, হয়েছে, এবং আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। সেটাও জলবসন্তর মতোই ভয়াবহ। আমি MA পরীক্ষা দিচ্ছি না ভাবি। ড্রপ দিচ্ছিস? ড্রপ ট্রপ না, পড়াশোনার পাঠ শেষ করে দিলাম। MA পাস বেকার শুনতে খুব খারাপ লাগে, BA পাস বেকার শুনতে ততটাও খারাপ লাগে না। 100 খানেক টাকা দিতে পারবে ভাবি? দিতে পারলে দাও। অসুখ নিয়ে কোথায় বের হবে? ফিরোজ গম্ভীর মুখে বলল, সব বন্ধুদের বাসায় যাব। MA পরীক্ষা দিচ্ছি না এই খবরটা এবং জলবসন্ত জীবাণু ডিস্ট্রিবিউট করে আসব। ওরা বুঝবে কত ধানে কত চাল। ভাবি শোনো, চা যে আনবে শুধু লিকার, নো মিল্ক নো সুগার। আচ্ছা থাক, চা লাগবে না। লাগবে না কেন?
চা খাবো ভেবেই কেমন বমি বমি লাগছে, চায়ের বদলে টাকা দাও। 100 না পারলে 50, 50 না পারলে 20। সুরাইয়া শান্ত গলায় বলল, টাকা আমি দিচ্ছি, তুমি আমার কথা শোনো, কোথাও বের হয়েও না, শুয়ে রেস্ট নাও। কয়েকদিন আগে জ্বর থেকে উঠেছ। ফিরোজ শোয়ার ঘরের দিকে গেল, বিছানায় শুয়ে থাকার জন্য না, কাপড় বদলানোর জন্য গেল। 4 দিন ঘরে থেকে তার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস ফেলার জন্য তাকে বাইরে যেতেই হবে। জলবসন্ত জীবাণু ডিস্ট্রিবিউটের ব্যাপারে সে রসিকতা করছে না, সে আসলেই ঠিক করে রেখেছে সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবে, যতদূর সম্ভব ঘষাঘষি করে আসবে। আকলিমা বেগমের ঘর থেকে তার এবং ইমনের হাসির শব্দ আসছে। ইমন হাসতে হাসতে প্রায় ভেঙেই পড়ে যাচ্ছে, হেঁচকির মতো উঠছে। সুরাইয়া ভুরু কুঁচকে ফেলল, তার কোনো কথায় ছেলে এমন করে হাসে না। শাশুড়ির ঘরে এমন কি ঘটলো যে হাসতে হাসতে ছেলের হেঁচকি উঠে গেল? বাচ্চারা বাচ্চাদের সঙ্গে পছন্দ করবে, 70 বছরের একজন বৃদ্ধর সঙ্গে তার এত পছন্দ হবে কেন? সুরাইয়ার সবচেয়ে যেখানে আপত্তি তা হচ্ছে ছেলে দাদির সঙ্গে থাকতে থাকতে গ্রামের কথা শিখে যাচ্ছে। আকলিমা বেগম বিশুদ্ধ নেত্রকোনার ভাষায় কথা বলেন, বিচ্ছিন্ন আইনও বাও দেন, অর্থাৎ পাকা আইনে বাতাস কর, জাতীয় অদ্ভুত ভাষা। শিশুরা অদ্ভুত ভাষাটাই সহজে গ্রহণ করেন। ইমনের মধ্যে তার দাদির কাছ থেকে বিকট বিকট কিছু শব্দ শিখছে, খুব স্বাভাবিকভাবে সে কথাগুলি বলে, আর সুরাইয়া আতঙ্কে অস্থির হয়। এই তো কদিন আগে ইমন খুব স্বাভাবিকভাবে বলল ব্যথা করছে। সুরাইয়া বলল, কোথায় ব্যথা করছে, পেটে? ইমন বলল, না পেটে না, তাহলে কোথায়? ইমন ভুরু কুঁচকে বলল, পুন্দে ব্যথা। সুরাইয়া হতভম্ব, পুন্দে ব্যথা মানে? এটা কোন ধরনের ভাষা? সুরাইয়া প্রায় কেঁদে ফেলার উপক্রম করলো। এই ছেলে কী সব ভাষা শিখছে? ইমন সরু চোখে মায়ের দিকে তাকিয়ে আছে, তার কোথাও কোনো ব্যথা নেই। সে একটা নতুন শব্দ শিখছে, মায়ের উপর সে এই শব্দ প্রভাব লক্ষ্য করছে, বুঝতে পারছে প্রভাব ভয়াবহ, কাজেই এই শব্দ আরও ব্যবহার করতে হবে। সুরাইয়া শাশুড়িকে এই সব কথা কিছুই বলতে পারছেন না। তিনি যদি স্থায়ীভাবে তাদের সঙ্গে থাকতেন তাহলে সুরাইয়া অবশ্যই বলতেন। তিনি প্রতি বছরে মাসখানিকের জন্য ছেলের কাছে থাকতে আসেন। সম্মানীয় একজন অতিথি, নিশ্চয়ই মুখের উপর বলা যায় না আপনি আমার ছেলেকে আজ থেকে বাজে ভাষা শেখাবেন না। তিনি যখন পান খেয়ে মেঝেতেই পিক ফেলেন তখন তাকে বলা যাবে না মা আপনি পানের পিক মেঝেতে না ফেলে বেসিনে ফেলেন। তার শাশুড়ির যে ব্যাপারটা সুরাইয়ার অসহ্য লাগে তা হচ্ছে তিনি শাড়ির নিচে ব্লাউজ ট্লাউজ কিচ্ছুই পরেন না, তার নাকি দম বন্ধ লাগে। সুরাইয়া লক্ষ্য করেছে ইমন কৌতূহল চোখে তার দাদুর আদুল গায়ের দিকে তাকিয়ে থাকে। এই বয়সে বাচ্চাদের কৌতূহল থাকা তীব্র। ইমন যে তার দাদুর ঘরে যাবার জন্য এত ব্যস্ত, এটাও তার একটা কারণ হতে পারে। এখন বাজে 11টা। ফিরোজ জ্বর নিয়ে বের হয়ে গেছে, মনে হচ্ছে সে তার MA পরীক্ষা সত্যিই দেবে না। ফিরোজের এই একটা ব্যাপার আছে, হাসি তামাশা করেও যা বলে তাই। সুরাইয়া গম্ভীর মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে, তার হাতে ক্রিমের একটা কৌটা, কৌটায় ইমনের দাঁতটা সুরাইয়া সকালবেলায় বিছানা ঠিক করতে গিয়ে পেয়েছে এবং অতি মূল্যবান বস্তুর মতো কৌটায় ভরে রেখেছে। ইমন নিশ্চয়ই দাঁতটা পেয়ে খুব খুশি হবে। একটা বস্তু নিজের শরীরের অংশ ছিল, এখন নেই। ব্যাপারটার মধ্যে বিরাট নাটকীয়তা আছে। ইমন তার দাদির ঘর থেকে বের হচ্ছে না। আকলিমা বেগম ডাকলেন, বৌমা হুইন্না যাও। সুরাইয়া তার শাশুড়ির দরজার সামনে দাঁড়ালো, তার মনটাই খারাপ হয়ে গেল। কি বিশ্রী ব্যাপার, আকলিমা বেগম শরীরের উপর অংশে আজ কোনো কাপড়ই নেই, শরীরের উপরের অংশটা তিনি কোমরে প্যাঁচ দিয়ে পড়ে আছেন। আকলিমা বেগম হাসি মুখে বললেন, কারবার দেখছো, ইমন্য দাঁত পড়েছে? সুরাইয়ার গা কাটা দিয়ে উঠল। ইমন্য? ইমন্য আবার কি? তার ইমন কি কাজের ছেলে যে তাকে ইমন্য ডাকতে হবে? বান্দর ডারে কি সুন্দর লাগছে দেখ। বান্দর আবার ফোকলা দাঁতে হাসে। ও বান্দর তুই হাসস কেন? ইমন্য বান্দর হাসে, ভ্যাক ভাকাইয়া হাসে। ইমন কি হাসবে? আকলিমা বেগম হেসে হেসে কুটি কুটি হচ্ছে। তিনি পা লম্বা করে মেঝেতে হেলান দিয়ে বসেছে, ইমন বসে আছে তার ছড়ানো পায়ের ওপর। তিনি মাঝে মাঝে পা নড়াচ্ছেন, ইমনের আনন্দে তাতে উঠলে উঠছে। আকলিমা বেগম হাসি মুখে ছড়া কাটলেন, দাঁত পড়া কুলি পড়া মধ্যেখানে খাল, বুড়ি বেটি হাগ্যা মুছছে 22 হাত লম্বা নাল। এইবার হাসার পালা ইমনের। এমন মজার ছড়া মনে হয় সে তার এই জীবনে শুনেনি। সুরাইয়া কঠিন গলায় বলল, ইমন আসো তো। আকলিমা বেগম বললেন, খাইক না, খেলতাছে খেলুক, তুমি তোমার কাম করো। ওই ইমান্য দাঁতের ফাঁক দিয়া স্যাপ ফেলতো দেখি। ইমন দাঁতের ফাঁক দিয়ে পিক করে থুতু ফেললো, সেই থুতু পড়ল তার দাদির গায়ে। তিনি হেসে কুটি কুটি হচ্ছে, তার নাতি হেসে ভেঙে পড়ছে, আনন্দে আজ যেন বান ডেকেছে। সুরাইয়া তাকালো ছেলের দিকে, ছেলে চোখ বড় বড় করে মাকে দেখছে। সুরাইয়ার বুকের ভেতর হঠাৎ চমক দিয়ে উঠল, আহারে ছেলেটাকে কি সুন্দর লাগছে, সত্যি সত্যি কাঁচা হলুদ গায়ের রং। সুরাইয়া নিজেও এত ফর্সা না, তার বাবাও না,
ছেলে এমন গায়ের রং পেল কোথায়? দাঁত পড়ায় ছেলের চেহারা আজ আরও সুন্দর হয়ে গেছে। দাঁত পড়ায় ছেলেটার অদ্ভুত মুখটায় ক্রমাগত চুমু খেতে ইচ্ছা করছে। শাশুড়ির পায়ের উপর থেকে ছেলেকে জোর করে ধরে নিয়ে এলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু সম্ভব না। সুরাইয়া চলে এলো। তার ইচ্ছে করছে ইমনের বাবার অফিসে একটা টেলিফোন করতে। টেলিফোন করাও সমস্যা, তাদের টেলিফোন নেই। বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করতে হয়। বাড়িওয়ালার বাসায় থাকলে কিছু বলেন না, কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বাঁকাভাবে কিছু কথা শুনিয়ে দেয়। তাছাড়া কারণে অকারণে টেলিফোন করা ইমনের বাবা পছন্দ করেন না। হাসানুজ্জামান অনেকবার বলেছেন, একরকম ইমার্জেন্সি ছাড়া টেলিফোন করবে না। আমার টেবিলে টেলিফোন থাকে না, বড় সাহেবের টেবিলে টেলিফোন। ওনার সামনে এসে কথা বলতে হয়, উনি মুখের দিকে তাকিয়ে থাকেন, খুব অস্বস্তি লাগে। টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে সুরাইয়ার খুব ভালো লাগে। তার গলাটা টেলিফোনে সম্পূর্ণ অন্যরকম শোনা যায়, খুব আন্তরিক লাগে। মনে হয় গম্ভীর ধরনের একজন মানুষ মায়ায় মায়ায় গলায় কথা বলছে। সুরাইয়ার একটা ছেলে মানুষই স্বপ্ন হচ্ছে, কোনো একদিন তাদের টেলিফোন আসবে এবং সে তখন রোজ 1 ঘন্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে। মানুষটা বিরক্ত হোক বা রাগ হোক, কিছুই যায় আসে না, সে কথা বলবেই। ছেলের দাঁত পড়ে যাওয়ায় নিশ্চয়ই কোনো একরকম ইমার্জেন্সি না। টেলিফোনে এই খবর দিলে ইমনের বাবা রেগে যাওয়ার সম্ভাবনা, তবে রাগটা সে প্রকাশ করবে না। যতই রাগেই হোক মায়া মায়া করে কথা বলবে। ফিরোজের জল বসন্ত এটাও দেবার মতো খবর। সে এমএ পরীক্ষা দেবে না এটাও বলা যেতে পারে। অনেক কিছুই তো আছে বলার মতো। অবশেষে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে, সেই খবরটা টেলিফোনে দেওয়া যাবে না। সব খবর কি আর টেলিফোনে দেওয়া যায়? সুরাইয়া টেলিফোন করা ঠিক করলো। ভারী এবং রাগী গলায় এক ভদ্রলোক টেলিফোন ধরলেন। কাকে চাই? এমনভাবে বললেন যেন কাউকে চাওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। সুরাইয়া হকচকিয়ে গিয়ে বোকার মতো বললেন, দয়া করে ইমনের বাবাকে দিন। ইমনের বাবার নামটা কি জানতে পারি? সুরাইয়া লজ্জিত গলায় নাম বললেন। ভদ্রলোক বললেন, আপনি ধরে থাকুন, লাইন ট্রান্সফার করে দিচ্ছি। তার প্রায় সঙ্গে সঙ্গে ইমনের বাবা মায়ায় মায়ায় গলায় বললেন, কে সুরাইয়া, কেমন আছো? সুরাইয়ার এত ভালো লাগলো যে চোখে প্রায় পানি এসে গেল। সে বোকার মতো বলে বসলো, এখনও আসছো না কেন? অফিস ছুটি হোক তারপরে আসবো। শোনো, ইমনের দাঁত পড়ে গেছে, উপরের পাটির দাঁত। তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে। তার কি দাঁত পড়ার মতো বয়স হয়েছে? 6 বছরে দাঁত পড়ে? ওর 5 বছরে 3 মাস। ও আচ্ছা, তোমার ভাইয়ের গায়ে গোটা গোটা কি যেন উঠেছে। ওর ধারণা জলবসন্ত, সে জলবসন্ত নিয়েই বাইরে গেছে। ও আচ্ছা, আমাকে বলছিল সে নাকি এমএ পরীক্ষাও দেবে না। নিশ্চয়ই ঠাট্টা করছে, আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি। আচ্ছা শোনো, এই যে হঠাৎ টেলিফোন করলাম, রাগ করনি তো? না, রাগ করব কেন? টেলিফোন করাটা তো কোনো ক্রাইম না। তোমার বড় সাহেব উনি কি তোমার দিকে তাকিয়ে আছেন? উনি তাকিয়ে থাকবেন কেন? টেলিফোন তো আমার টেবিলে, আমাকে টেলিফোন দিয়েছে। বলো কি, কবে দিয়েছে? গত সপ্তাহে। ডিরেক্ট লাইন না, পিবি এক্রো লাইন। গত সপ্তাহে টেলিফোন দিয়েছে, তুমি আমাকে বলনি কেন? এটা কি বলার মতো কোনো ব্যাপার? অবশ্যই বলার মতো ব্যাপার। আশ্চর্য, তুমি এরকম কেন? আমাকে কিছুই বলো না। আচ্ছা শোনো, তুমি আমাকে কার্ড ফোনের একটা কার্ড করিয়ে দেবে, আমি রোজ তোমাকে টেলিফোন করব। সুরাইয়া শুনলো ইমনের বাবা হাসছে। আজ কিন্তু অনেকক্ষণ তোমার সঙ্গে কথা বলবো, তোমার কাজ থাকুক আর যাই থাকুক। সুরাইয়া, আজ 4টার সময় আমাদের একটা মিটিং আছে, আমাকে সেই মিটিংয়ের একটা ফাইল তৈরি করতে হবে 3টার মধ্যেই, কাজেই তোমার টেলিফোন রাখতে হবে। সুরাইয়া দুঃখিত গলায় বলল, ও আচ্ছা। আমি এক কাজ করি, আজ সকাল সকাল চলে আসি, তারপর কোনো এক স্টুডিওতে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি, বড় হয়ে দেখলে মজা পাবে। আচ্ছা। সুরাইয়া, আমি এখন রাখি। ইমনের বাবার টেলিফোন রেখে দিল। সুরাইয়া তারপর বেশ কিছুক্ষণ সময় টেলিফোন কানে ধরে রাখলো। পোঁ পোঁ শব্দ আসছে। শব্দটা শুনতে এমন খারাপ লাগছে। আর কাউকে কি টেলিফোন করা যায়? ছেলের দাঁত পড়েছে এই খবরটা নিশ্চয়ই অন্যকে দেওয়ার মতো। বড় ভাইজানকে কি খবরটা দেব? সুরাইয়া মনস্থির করতে পারছে না। তার বড় ভাই জামিনুল রহমান শুকনো ধরনের মানুষ, নিজের ব্যবসা ছাড়া অন্য কিছুই বোঝেন না। তিনি কোনো কিছুতে বিরক্তও হন না বা আনন্দিত হন না। সুরাইয়া ভাইজানের বাড়িতে টেলিফোন করলো। জামিনুল রহমান টেলিফোন ধরলেন এবং গম্ভীর গলায় হ্যালো বলার বদলে বললেন, কে? সুরাইয়া বললেন, ভাইজান আমি সুরাইয়া। কি ব্যাপার?
না কিছু না, এমনি খবর নেওয়ার জন্য টেলিফোন করলাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ। ভাবি ভাবি ভালো আছেন? হ্যাঁ। ইমনের আজ একটা দাঁত পড়েছে। ও আচ্ছা। মিঠুর কি দাঁত পড়েছে? মিঠুর বয়স তো ইমনের কাছাকাছি, ইমনের 2 মাসের ছোট। মিঠুর দাঁত পড়েনি? জানি না তো। আপনার শরীর ভালো আছে ভাইজান? হজমের যে সমস্যা ছিল সমস্যাটা মিটেছে? না, আছে। সুরাইয়া এখন রাখি, আমাকে একটু পুরনো ঢাকায় যেতে হবে। তোরা একদিন চলে আসিস, জামাইকেও নিয়ে আসিস, আর তোর শাশুড়িকেও নিয়ে আসিস। সুরাইয়া কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন। সুরাইয়া তারপরেও টেলিফোন কানে দিয়ে রাখলো। পঁ পঁ শব্দ হচ্ছে, মন খারাপ করা শব্দ। তারপরেও আজ কেন জানি শব্দটা শুনতে ভালো লাগছে। মানুষের জীবনে এক একটা দিন এক এক রকম হয়ে আসে। কোনো কোনো দিন মন খারাপ হবার মতো ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না, বরং মন ভালো হয়ে যায়। আজ মনে হয় সেরকম একটা দিন। ব্যাপারটা কি? রাত 11টা বাজে, আজ ইমনের বাবা এখনও আসলো না। সুরাইয়া প্রাণপণে চেষ্টা করছে দুঃখ চিন্তা না করতে। যেদিন সকাল সকাল বাড়ি ফেরার কথা থাকে সেদিনই দেরি হয়, এটা জানা কথা। তার কোনো বন্ধু হয়তো তাকে বাসায় ধরে নিয়ে গেছে, তার ছেলের জন্মদিন বা এই জাতীয় কিছু। রাতে না খেয়ে ছাড়বে না। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে দেরি হচ্ছে। সুরাইয়া বারান্দায় হাঁটাহাঁটি করছে। একবার ফিরোজের ঘরের দিকে উকি দিল। ফিরোজও ফিরেনি। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই। সে প্রায় রাত বিরেতে বাড়ি ফিরে। একবার ফিরেছিল রাত 3টায়। কিন্তু ইমনের বাবা তো কখনো এত দেরি করে না। সত্যিকারে কোনো বিপদ হয়নি তো? বড় শহরে বিপদগুলিও তো বড় বড়, কোনো কারণ ছাড়াই গন্ডগোল লেগে যায়। গাড়ির কাঁচ ভাঙা হতে থাকে, ককটেল ফুটতে থাকে। একসময় পুলিশের গাড়ি চলে আসে। বেশিরভাগ সময়ে পুলিশরা গাড়ি থেকে নামে না। যদি নামে তাহলে নিরীহ মানুষরা সাথেও নেই, পাচেও নেই, তাদের দিকে হুঙ্কার দিয়ে ছুটে যায়, লাঠিপেটা করে, মাথা ফাটিয়ে দেয়। যেদিন কোথাও কোনো গন্ডগোল থাকে না সেদিন ফুটপাতে ট্রাক উঠে পড়ে। এই অদ্ভুত শহরে নিশ্চিন্ত হয়ে ফুটপাতে দিয়েও হাঁটারও উপায় নেই। আজ কি শহরে কোনো গন্ডগোল হচ্ছে? পত্রিকাও তো কিছু লেখেনি। পত্রিকাটা অবশেষে সুরাইয়ার ভালো মতো পড়া হয়নি। এখন বারান্দায় বসে পত্রিকাটা পড়া যায়, এতে সময়টাও কাটবে। সুরাইয়ার কেমন জানি মনে হচ্ছে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ইমনের বাবা আসবে। তার আবার যা মনে হয় তাই হয়। সুরাইয়া পত্রিকা নিয়ে বসলো। রাত 12টা 5 পর্যন্ত সে পত্রিকা পড়ল। কেউ এলো না। সুরাইয়া বমি বমি লাগছে। এই বমি উদ্যোগে জনিত বমি না, এর কারণ ভিন্ন। তার শরীরে আরও একজন মানুষ বাস করছে, সে তার অস্তিত্ব জানান দিচ্ছে। মানুষটার কথা হাসানকে এখনও বলা হয়নি। আজ বলে ফেললে কেমন হয়? শুধু তার শাশুড়ি জানেন। ছেলে বাড়িতে পা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিচু গলায় বললেন, ও বউ, তোমার কয় মাস? সুরাইয়া হতভম্ব। তার মাত্র 3 মাস চলছে। কারো কিছু বোঝার কথাই না। তিনি কি করে বুঝলেন? পুরনো দিনের মানুষদের চোখ এত তীক্ষ্ণ। আকলিমা বেগম ঘুমিয়ে পড়েছেন। তিনি জেগে থাকলে সুরাইয়া তার উদ্যোগে খানিকটা তার সঙ্গে ভাগাভাগি করতে পারত। তাকে কি ডেকে তুলবে? না, আরও আধা ঘন্টা যাক। তাকে না জাগানোই ভালো। তিনি জেগে গেলে ঝামেলা করবে, কান্নাকাটিও শুরু করতে পারেন। এই বয়সে মানুষদের মাথা ঠিক থাকে না। আকলিমা বেগমের মাথায় একটু মনে হয় বেশি রকমের বেঠিক। তিনি রাতে ভাত খেয়েই ঘুমিয়ে পড়েন। রাতে 1টা 1:30টার দিকে জেগে ওঠেন। শুরু হয় একা একা কথা বলা। বারান্দায় হাঁটে। মাঝে মধ্যে গানের মতো সুর করে কি জানি বলেন, শুনতে ভালো লাগে। প্রথমবার শুনে সুরাইয়া চমকে উঠে বলেছিলেন, আম্মা গান গাচ্ছেন নাকি? হাসান বিরক্ত গলায় বলেছিল, গান গাইবে কেন? টেনে টেনে কথা বলছে। কথাগুলি কি বুঝতে পারছো? না। উনি কি সবসময় এরকম করেন না আজই করছেন? রাই করেন। ফালতু আলাপ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। সুরাইয়া বারান্দায় বসে আছে। বারান্দা থেকে রাস্তা দেখা যায় না। বাড়িওয়ালা তার বাড়ির চারিদিকে খুব উঁচু করে দেয়াল দিয়েছে। দেয়ালে আবার সূচালো লোহার শিপ বসানো, যেন চোর দেয়াল টপকে ঢুকতে না পারে। গেট আছে, গেটে দারোয়ান নেই। সব ভাড়াটের কাছে একটা করে চাবি দেয়। রাতে বিরেতে কেউ ফিরলে চাবি দিয়ে গেটে খুলে ঢুকতে হবে। 3তলা বাড়ির। 1তলায় 2জন ভাড়াটে থাকেন, 3তলায়ও ভাড়াটে, 2তলায় সবটা নিয়ে বাড়িওয়ালা থাকেন। এদের কারো সঙ্গে সুরাইয়ার কোনো যোগাযোগ নেই। যোগাযোগ থাকলে ভালো হতো।
আজ এই বিপদের সময় এদের কাছে ছুটে যাওয়া যেত। বিপদে তারা কি করতো না করতো সেটা পরের কথা। সুরাইয়ার পাশে ডান দিকের ফ্ল্যাটে থাকতেন আব্দুল মজিদ সাহেব। বেটে খাটো মানুষ, গাট্টা চেহারা, মুখে সব সময় পান। সকালে যখন ব্রিফকেস হাতে বের হন তখন ভুর ভুর করে জর্দার গন্ধ পাওয়া যায়। সুরাইয়ার সঙ্গে দেখা হলে থমকে দাঁড়ান, অকারণে গলা খাকড়ি দেন। তার চোখের দৃষ্টি গা বেয়ে নামতে থাকে। ভয়ানক ব্যাপার। সুরাইয়া কয়েকবারে ইচ্ছা করেছেন, বলে আপনি এভাবে তাকান কেন? এভাবে তাকাবেন না। আমি নিতান্ত ভদ্রঘরের মেয়ে বলে কিছু বলছি না। কোনো একদিন কঠিন কোনো মেয়ের পাল্লায় পড়বেন, সে উলের কাঁটা দিয়ে আপনার চোখ গেলে দেবে। বিপদ যতই বড় হোক আব্দুল মজিদ সাহেবের কাছে যাওয়া যাবে না। কোথাও কি টেলিফোন করা যায়? বাড়িওয়ালা সকাল সকাল ঘুমিয়ে পড়লেও তাদের ছোটো মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বলতে গেলে প্রায় সারা রাত জেগেই পড়ে। দরজায় ধাক্কা দিলে সে দরজা খুলে দেবে। কোথায় টেলিফোন করবে? ভাইজানের বাড়িতে। তাকে কি বলবে? ভাইজান 10টার ভেতর ঘুমিয়ে পড়েন। একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো নিষেধ। ভয়ানক বিপদ। এই কথা বলতে বলতে তাকে হয়তো ডেকে দিবে। তিনি সব শুনে হাই তুলতে তুলতে বলবে, এত রাতে কোথায় খোঁজ করবি? সকাল হোক। তাছাড়া পুরুষ মানুষ, এরা 1-2 রাত বাইরেই থাকেই। অফিসে কি কেউ এত রাতে 1টা পর্যন্ত খোলা রাখে? হাসপাতালে অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কি না জানতে চাও? নাম হাসানুজ্জামান, বয়স 32, পরনের চেকফুট শার্ট, খয়েরি প্যান্ট, পায়ে স্যান্ডেল, চোখে কালো ফ্রেমের চশমা, গায়ের রং ফর্সা, দেখতে সুন্দর, হালকা পাতলা। টেলিফোনে তার গলার স্বর খুব মিষ্টি। সুরাইয়া চমকে উঠল। ছিছি, এইসব সে কী ভাবছে? হাসপাতাল কথা মনে আসছে কেন? মানুষটা হাসপাতালে যাবে কেন? কুচিন্তা মনে আসা ঠিক না। যে চিন্তা মনে আসে তাই হয়। ভালো কোনো চিন্তা মনে আনতে হবে, সুন্দর কোনো চিন্তা। বৌমা, বারিন্দায় বইসা আছো কেন? সুরাইয়া উঠে দাঁড়ালো। আকলিমা বেগমের ঘুম ভেঙেছে। তিনি বারান্দায় চলে এসেছেন। বাকি রাতটা বারান্দায় হাঁটাহাঁটি করে এবং গান গেয়ে কাটাবেন। সুরাইয়া বলল, আম্মা, ও এখনও ফেরেনি। রাত কত হয়েছে? 2টা বাজতে 5 মিনিট। রাত তো মেলা হয়েছে। জি। তুমি ভাত খাইছো? জি না। যাও তুমি গিয়ে ভাত খাও। চিন্তার কিছু নাই, পুরুষ মানুষ 2-1 রাত দেরি করেই। এটা নিয়ে চিন্তার কিছুই নাই। বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, তাস খেলতাছে। ও তাস খেলে না মা।